আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্লাটিনাম প্রপার্টিজ বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি বদরুল ইসলাম প্রিন্স। আমরা আসলে জায়গা জমিতে ইনভেস্ট করব, ইনভেস্ট করার পরে সেখান থেকে কি কি রিটার্ন আসে, সেই রিটার্নটা যদি আমরা আসলে ক্যালকুলেট করে জায়গা কিনি, তাহলে আমরা জায়গা কিনে কখনোই গেইনার হব না। অনেক ভাই আছেন যে আসলে এই একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন, রাসেল রানা, যে স্যার 2022 থেকে 23 সালের মধ্যে আমাদের প্রতিবেশীর কাছ থেকে কিছু জমি ক্রয় করার অফার আসে। সেই জমিটা হচ্ছে রাস্তার পাশে কৃষি জমি, মোটামুটি 50 থেকে 60% জায়গা তখন ছিল। সেই জমির মূল্য ছিল মাত্র 50,000 টাকা। কিন্তু সেই 50,000 টাকা, অর্থাৎ 10 বছর আগে উনি 50,000 টাকায় জমি বিক্রি করছেন অন্যান্যদের কাছে, এবং 10 বছর পরে এসেও একই দামে জায়গাটা উনি বিক্রি করতে চাচ্ছেন। এবং রাসেল রানা সাহেবের বাবা ওনাকে রিকোয়েস্ট করেছেন জায়গাটা কিনে রাখেন, কিন্তু সে কিনে রাখে নাই। উনি কিনে রাখেন নাই কেন রাখেন নাই, যে দেখছেন 10 বছর আগেও যে জায়গাটার দাম 50,000 টাকা বিক্রি করছেন, এখনও উনি 50,000 টাকা বিক্রি করতেছেন। আসলে এই জায়গা কিনে আমার লাভ কি হবে? কিন্তু আসলে আমরা কি খুঁজছি যে উনার আসলে নিডনেসটা কি? জায়গা জমি মানুষ কখন বিক্রি করে? একটা মানুষ জায়গা জমি বিক্রি করে তখনই যখন উনি বিপদে থাকেন, যখন উনার আর কোনো ধরনের কোনো উপায় থাকে না, তখনই কিন্তু উনি জায়গাটা বিক্রি করে থাকেন। কাজে আমরা কিন্তু ওইগুলা খোঁজখবর না নিয়ে আমরা শুধুমাত্র চোখের সামনে যা দেখেছি সেটা নিয়েই বুদ্ধি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে উনি 10 বছর আগেও 50,000 টাকায় বিক্রি করছেন, এখনও উনি 50,000 টাকায় বিক্রি করতেছেন। অর্থাৎ 10 বছর আগে যদি আমি জায়গাটা কিনে রাখতাম, আমার কিন্তু লাভ হইতো না, 50,000-ই বিক্রি হইতো। তো আসল কথা হচ্ছে যে ভাই, আপনার পাশে ঢাকায়ও দেখবেন ওই যে 5ই আগস্টের পরে ঢাকা, সিলেট, চট্টগ্রামে অসংখ্য জায়গা জমি বিক্রি হয়েছে সরকার পরিবর্তনের ফলে। ওনারা যে বিক্রি করছেন, অনেকেই কম দামে বিক্রি করে দিচ্ছেন। ঢাকায় বা গুলশানে একটা ফ্ল্যাট বিক্রি হয় 2 কোটি টাকা দিয়ে, উনি 1.5 কোটি টাকা দিয়ে বিক্রি করে ফেলেছেন। এখন ওই দিনেই দেখা গেছে যে, আর পাশের ভদ্রলোক চিন্তা করলেন, আমি তো 2 বছর আগে 1.5 কোটি টাকায় দিয়ে ফ্ল্যাটটা কিনেছিলাম, অথচ 2 বছর পরে এসে উনি 1.5 কোটি টাকায় দিয়ে ফ্ল্যাট বিক্রি করছেন। এর মানে কি আমার ফ্ল্যাটের দাম বাড়ে নাই? এই কথা ভেবে যদি উনি হাই হতাশ আক্ষেপ করেন, আসলে হবে না। তো বিষয়টা হচ্ছে, মানুষের প্রয়োজন ছিল, ওনার প্রয়োজন ছিল, উনি রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার ফলে উনি ওনার প্রপার্টি হাতছাড়া করে দিবেন। কারণ এই যে দামটা কমছে, এই দাম কমা কিন্তু আসলে প্রকৃত দাম কমা না। কিন্তু দেখেন, সরকার পরিবর্তনের পরপরই জমির দাম কি হয়েছে, আকাশচুম্বী হয়ে গেছে। তো আমাদের বিষয়টা মনে রাখতে হবে এইখানে, যে আসলে আপনার উদ্দেশ্যটা আসলে কি, কি পারপাস নিয়ে আপনি জায়গা কিনতেছেন, এটা একটা দেখেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে, যিনি জায়গা বিক্রি করতেছেন এত কম দামে, শুধু কম দামের ক্ষেত্রে অনেক সময় দেখবেন আপনার পাড়া প্রতিবেশী কম দামে কোথায়, ঠিক শহরে বা গ্রামের দিকে কম দামে জায়গা বিক্রি হয়। আমি আপনাকে একটা ঘটনা বলি, যে আমাদের আমি এক টিচারের কাছে পড়তাম, তখন মাদ্রাসায় পড়তাম, আমি ক্লাস 4 বা 5 পড়তাম। তো আমাদের এক তাপস টিচার ছিলেন, ওনার নামটা হচ্ছে তাপস। উনি মুসলমান। তো ওনার পাশের বাড়ি হচ্ছে হিন্দু। তো ওই হিন্দু বাড়ির মেয়ের সাথে ওই স্যারের একটা সম্পর্ক ছিল। তো ওই মেয়েটা যখন ইন্টারমিডিয়েট না এসএসসি পাস করলো, তখন যাক ওই স্যারের বাসায় চলে আসলো, সে আর ওই হিন্দু বাড়িতে যাবে না। কিন্তু ওই মহিলার বাবাটা ছিল হচ্ছে যে একজন আমাদের যে এলাকার একজন প্রভাবশালী ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী। ওনার 2টা মেয়ে, একটা ছেলে। ওনার ছেলেটা, ওই মেয়ের যে ছেলে, ওই ছেলে আবার আমার ক্লাসমেট, বুঝতে পারছেন? তো ওই ছেলে মেয়ের বিয়ে হওয়ার স্যারের কাছে, স্যারের বাসায় চলে আসছে, অর্থাৎ বেগে গেছে আর কি, চলে গেছে বিদায়, কোর্ট ম্যারেজ করে বিয়ে টিয়ে হয়ে গেছে। তো এই রাগে, অপমানে, গুসায় উনি কী করছেন, সেই দিন থেকেই বাড়ি ছাড়া, বুঝতে পারছেন? সেই দিন থেকেই বাড়ি ছাড়া। এখন উনি আর উনার বাড়িতে যান না, বাড়ি তালা মেরে এখন উনি খদ্দের খুঁজতেছেন যে উনার বাড়িটা বিক্রি করে দেবেন। যে ওই যে তাপস স্যার, উনার বাবারাও বা উনারাও কিন্তু প্রভাবশালী ছিলেন। তো উনারা চাচ্ছিলেন উনার জায়গাটা কিনে রাখবেন, কিন্তু উনি বলছে, ওরা যদি আমাকে হাজার হাজার কোটি টাকা দেয়, আমি ওদের কাছে জায়গা বিক্রি করব না। ঠিক আছে? উনি একদম নামমাত্র মূল্যে উনি উনার জায়গাটা একদম রাস্তার পাশে, আমাদের যে বাজারের সাথেই প্রায় বলতে গেলে কয়েকটা পরেই উনি জায়গাটা, পুরো জায়গাটা একদম নামমাত্র মূল্যে বিক্রি করে দিয়ে চলে আসছেন। তো দেখেন তো এটা রিজনটা কি? এখন কেউ জায়গা কিনতে গিয়ে যদি বলতো যে এখানে তো প্রায় 5 লাখ টাকা করে ডিসিমেল চলে, আমি এখানে জায়গাটা কেন 1 লাখ করে কিনবো? তাহলে মনে হয় জায়গায় সমস্যা আছে।
অথচ জায়গা কাগজপত্র কিন্তু নিট অ্যান্ড ক্লিন। ঠিক আছে, আপনি আসলে লোকের কথায় কান দিলে হবে না, আপনার পারপাসটা আগে দেখেন। যে রানা ভাই আমি আপনাকে বলবো আপনার পারপাসটা কি? আপনার পারপাসটা যদি হয় ভাই আপনি একজন ল্যান্ড ব্যবসায়ী হবেন, কাগজপত্র সব কিছু ঠিক আছে, দাম কোনো ফ্যাক্টর না, দাম তো আপনি বাড়াবেন। জায়গার দাম যদি মালিক বা যে মহাজন যদি বাড়াইতে জানতো তাহলে তো আর ওরা 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 ওই রকমই মানে থাকলোই না, ওদের পজিশনটা অনেক বড় হয়ে গেল। ঠিক না? দেখেন তো আপনি যত সব জায়গা কিনে জায়গা, আপনি কি কখনো দেখেছেন এই যে হাউজিং, তারপর 5 স্টার হোটেলের রিসোর্টের শেয়ার বিক্রির যে হিড়িক পড়তেছে, এইসব জায়গা নিয়ে ওরা কি করতেছে? ওরা তো জায়গা কিনতেছে নামমাত্র 2,000-3,000 ডিসিমেল করে, কিন্তু ওরা রাস্তা দিয়ে, ড্রেন দিয়ে, বিদ্যুৎ ব্যবস্থা দিয়ে, আপনার প্লট করে, প্লটে বাউন্ডারি করে আপনাকে আমাকে খাওয়াইতেছে 14 লাখ 15 লাখ করে ডিসিমেল। বুঝতে পারছেন তো? এটাকেই বলে হচ্ছে ভ্যালু অ্যাড। যে উনি ভদ্রলোক জানেন না ভ্যালু অ্যাড করতে, কারণ ওনার কাছে টাকা নাই। উনি যা করেন, উনার ক্ষেত থেকে যে ফসল আসে সেই ফসল দিয়েই উনি কি করতেছেন, মানে উনি কোনো মতে দিন আনে দিন খান, দিনভাবে চলেন। কিন্তু একজন ব্যবসায়ী সে জানে আমি কৃষি জমিটা এখন আমি কিনে রাখবো, আস্তে আস্তে আমি কিনে বাড়াবো। সে তো আর 2, 4, 5, 20 ডিসিমিল কিনেই সে আর এইখানে মানে উন্নয়নের কাজ করে না। উন্নয়নের কাজ কিন্তু ধীরে ধীরে করে, যাদের টার্গেট থাকে, ওই যে সে একটা টার্গেট নিয়ে নেমেছিল যে আমি এখানে একটা পুকুর করব বা ফিশারি করব বা আমি এখানে একটা হাউজিং করব, কাজে এত যারা জায়গা বিক্রি করতেছে ওদের জায়গাগুলোই সে কিনতেছে, পাশে কিছু দালাল লাগাইতেছে, মানুষ লাগাইতেছে, ভাই কারা কারা বিক্রি করে আমি আপনাকে 10% দিবনে, আপনি কাগজপত্রগুলো দেন, নিয়ে আসেন, দেখি কারা কারা বিক্রি করে। এইভাবে টুপ ফেলে সে কী করে, প্রথমে অনেক জায়গা কিনে ফেলে, মনে করেন 20 কেয়ার কিনে ফেললো। এরপরে সে আস্তে আস্তে কী করলো, মাটি ভরাট করলো, 2-1টা প্লট কম দামে বিক্রি করে, মানে সে জমির দাম কিন্তু বাড়াইতেছে না, সে প্রথমে ওই পিছনের দিকে বেচতেছে কম দামে। মানে উনি যদি 5,000 টাকা করে ডিসিমেল কিনতেছে, 50,000 টাকা ডিসিমেল মাটি ভরাট করে, রাস্তা করে, বিদ্যুৎ দিয়ে উনি বিক্রি করতেছে পিছনেরগুলা। সামনেরগুলা বলবে সামনেরগুলা প্লট বিক্রি হয়ে গেছে, আসলে সামনেরগুলা কোনো প্লটই বিক্রি হয় নাই। ঠিক আছে, কারণ ওই যে সামনে সে হাই দামে বিক্রি করবে। এভাবে করতে করতে যখন দেখবে মোটামুটি মানুষ জেনে গেছে আর সে নতুন জায়গা পাচ্ছে না, তখনই সে একদম চূড়ান্ত ডেভেলপমেন্টটা করে ফেলে। রাস্তা কমপ্লিট করে দেয় বা কংক্রিট ফেলে দেয় বা ড্রেন করে ফেলে বা পুরো জায়গাটা বাউন্ডারির ভিতরে নিয়ে আসে, সৌন্দর্য বর্ধন করে। তখন মানুষ কি করতেছে, আস্তে আস্তে কিন্তু ওই জায়গাটা সে মানে জায়গার দিকে মানুষের নজর পড়তেছে, সেও বেশি দামে বিক্রি করতেছে। তো যে কথায় আসি রাসেল রানা ভাই, তো আপনার মালিকও হয়তো বা ছেলেকে বিদেশ পাঠাবে বা মেয়েকে বিয়ে দিবে, তখন সে দেখতেছে তার অন্য লাভ। আমি যখন আমার ছেলেকে বিদেশ পাঠাবো তখন আমার সম্পত্তির দাম আছে ভাই 10 লাখ ডিসিমেল। আমি বলবো এই মুহূর্তে তো আমার ছেলে বিদেশ যাবে, কারণ আমি সম্পত্তি জুড়াইছি কার জন্য, আমার সন্তানের জন্যই তো। বিষয়টা প্রেক্ষাপটটা আপনাকে বুঝতে হবে, গভীরে গিয়ে বুঝতে হবে, ঠিক না? আচ্ছা রাসেল রানা ভাই, আপনাকে যদি প্রশ্ন করি, আপনি আপনার ভাই বা আপনার সন্তান সে বিদেশ যাবে, আপনি কি করবেন? আপনি তো এই জায়গাগুলো কার জন্য জুড়াইছেন? আপনার জন্য, আপনার সন্তান পরিবারের জন্যই তো। এখন দেখা গেছে আপনার ভাইয়ের লন্ডন হয়ে গেছে বা আমেরিকা যাওয়ার একটা সুযোগ চলে এসেছে, এখন আপনি আপনার জায়গা 50,000 টাকা কিনছেন, ভাই 50,000 টাকা দরকার নেই, আমারে 35,000 টাকা দেন বা 40,000 টাকা দেন, লস হোক। কেন বলবেন? যে আমার ভাই যদি লন্ডন চলে যায় পুরো পরিবারটা উঠে যাবে, কারণ ওইখানে গিয়ে সে ভালো কাজ করবে, মাসে 8-10 লাখ টাকা ইনকাম করবে। কাজে আমার এই জায়গা দিয়ে কি হবে, জায়গা দিয়ে আমি কতটুকু মানে আর্ন করতে পারবো, বা থাকলেই 10 বছর পরে বিক্রি করলে কত টাকাই আর পাবো। তো এইভাবে প্রশ্ন করে দেখেন যে মানুষ তখনই বিপদে পড়ি জায়গাগুলা কিনে। আর এই বিপদগুলা মানে কথা হচ্ছে যে সুযোগের সন্ধান, বিপদ নয়, এগুলো হচ্ছে সুযোগ। যে সুযোগের সন্ধানে অনেক ব্যবসায়ীরা থাকে, ওই ব্যবসায়ীরাই যুগ বুঝে টুক মারে। আপনি দেখবেন আমাদের সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের দিকে অসংখ্য মানুষ সেখানে জায়গা কিনে এখন থেকে রিসোর্ট করতেছে। আপনি একটু ফেসবুকে টু মারলেই দেখতে পারবেন কেন মানুষ ঢাকা থেকে এসে ওই মানে টাঙ্গুয়ার হাওরে উনি বেড়াইতে আসছেন, উনি টাঙ্গুয়ার হাওরে সেখানে জায়গা কিনতেছেন। অনেকে হাউস বুটে মানে বেড়াইতে গেছেন, দেখা গেছে উনার ভালো লেগে গেছে ওই এলাকাটা, পরিবেশটা, উনি হাউস বুটে ইনভেস্ট করতেছেন 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা করে পার হেড শেয়ারে উনি একটা হাউস বুট বানাইতেছেন। উনি বুঝতেছেন আমার এখানে ব্যবসা আছে, আমি 5 লাখ টাকা ইনভেস্ট করে ব্যাংকে রাখাচ্ছে, এইখানে আমি ইনভেস্ট করে একটা ভালো রিটার্ন পাবো। উনি সেটা বুঝেন।
উনার বা সেই সারাউন্ডিংটা, সেই মানুষগুলা যারা সাথে সাথে শেয়ারে আছেন, উনি উনার সবাইকে চিনেন বা আরও কয়েকজনকে উদ্বুদ্ধ করে উনি নিজেই তৈরি করলেন। অনেকে এরকম কী করতেছেন, টাঙ্গুয়া বা সুনামগঞ্জের দিকে খুব কম দামে 2,000, 3,000, 4,000, 5,000 টাকা, রাস্তার সাথে একটু দাম বেশি, সেইগুলা জায়গা কিনে ওনারা এখানে রিসোর্ট করবেন, আর রিসোর্টের শেয়ার বিক্রি করে ওনারা কী করবেন, ফায়দা তুলবেন। যেগুলো ওনাদের বড় বড় বিজনেস। এক হচ্ছে উনি কী করতেছেন, রিসোর্ট কিনতেছেন, এক রিসোর্ট করতেছেন, সেখান থেকে একটা লাভ পাচ্ছেন। জায়গা কিনতেছেন, জায়গার দাম ডে বাই ডে বাড়বে, সেটার বাড়তেছে। আপনাকে কী করতেছেন, যে উনি গ্যারান্টি দিচ্ছেন যে আপনি 5 লক্ষ টাকা দেন, তার বিনিময়ে আপনাকে 5% জায়গা, অর্থাৎ প্রতি ডিসিমেল 1 লাখ করে উনি আপনার কাছে ডিমান্ড চার্জ করতেছেন। কেন করতেছেন, যে উনি কিনছেন মাত্র 5,000 টাকা করে হয়তো, বা উনি কিন্তু আপনার কাছ থেকে 5 লাখ করে ডিমান্ড করতেছেন। আবার যখন উন্নয়ন করাবেন তখন আপনার কাছ থেকে একটা পার্সেন্টেজ নেওয়া হবে, নতুবা আপনি যে জমি কিনছেন সেই জমির শেয়ারটাই আপনি পাবেন। তো এইরকম করে কিন্তু শেয়ার মানে ভাগ করা, এক্সিকিউটিভ শেয়ার, তারপরে এরকম শেয়ার, সাধারণ শেয়ার, তো এইরকম করে করেই ওনারা কিন্তু মানে বিজনেস করতেছেন। এখন কথা হচ্ছে, আসল কথা হচ্ছে যে আপনার আসলে টার্গেটটা কী। আপনি যদি মনে করেন যে আপনার সেই টার্গেট নিয়ে আপনি এগোবেন, তাহলেই আপনার জন্য হবে বেস্ট ডিসিশন ভাই। আপনি কি করতে পারেন, এইরকম জায়গা অবশ্যই কিনে রাখবেন। এখন আপনি যেটা বলছেন যে 2 লাখ 2.5 লাখ করে জায়গা কিনবেন কিনা, আর একটা কথা হচ্ছে যে সব টাকাই কিন্তু আপনি জমিতে বিনিয়োগ করতে পারেন না, কারণ আপনার ইমার্জেন্সি কোনো টাকার দরকার আছে, ইমার্জেন্সি ফান্ডের প্রয়োজন আছে। কাজে আপনি যদি মনে করেন আপনার কাছে হাতে টাকা আছে, সেই টাকা দিয়ে আপনি কি করবেন, যে 1.5 লাখ 2 লাখ বা আরও অনেক রাস্তার পাশে জায়গা কিনে রাখবেন কিনা। আপনি যদি মনে করেন ভাই এটা আপনার জন্য ওয়াইজ ডিসিশন, আপনি তাহলে কিনে রাখেন। আপনি যদি মনে করেন না আমার সব টাকা আমি জমিতে কিনে, ঠিক আছে, লুবে পড়া যাবে না ভাই। যে ওয়ারেন বাফেট বলেছেন, পৃথিবীতে যদি সবচেয়ে বড় বিনিয়োগ হয় সেটা হচ্ছে আপনার নিজের উপর বিনিয়োগ। কাজে আপনি নিজের উপর বিনিয়োগ করেন, ফাইন্যান্স, তারপর রিয়েল এস্টেট রিলেটেড অসংখ্য বই আছে, আপনি সার্চ দেন, পডকাস্ট শুনেন, অথবা বইগুলো কিনে আপনি পড়েন। পরে আগে নিজের জ্ঞানটাকে সমৃদ্ধ করেন যে আসলে এট দ্য মোমেন্ট আমার জন্য কী প্রয়োজন। আপনি দেশের বাইরে আছেন, কোনো জব করতেছেন বা কোনো করতেছেন, সব ঠিক আছে, আপনি চিন্তা করেন না যে ওইখানে আপনি আপনার জবের মধ্যে আপনি আরও বেটার কিছু করার জন্য, বেটার পজিশনে যাওয়ার জন্য কোন স্কিলটা অ্যাডাপ্ট করলে আপনার জন্য বেটার হবে। আপনি যদি নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখেন বা ওই দেশের ভাষা শিখলে আপনার মানে জবের ক্ষেত্রে আরও মানে বেটার হবে, ওইটা করেন। অথবা আপনি জব করেন, জবের পাশাপাশি কিন্তু আপনি বিজনেস করেও টাকাকে আরও বেশি গ্রো করতে পারেন। আমাদের লাইফে আসলে টাকাটাই তো প্রয়োজন। বিনিয়োগ করবো আমরা কী জন্য, প্যাসিভ ইনকামের জন্য, প্যাসিভ ইনকামের জন্য থাকে। তো পাশাপাশি যদি আপনি দেখা গেছে অন্য একটা সময় এসে আপনি কি করতে পারেন, যদি সেখান থেকে আপনি এই মানে বেটার একটা ইনকাম করতে পারেন, তাহলে জায়গা জমিচ্ছেও সেটা কিন্তু আপনার জন্য একটা স্থায়ী ইনকাম হতে পারে। ঠিক আছে, আমি গতকালকেই একটা ভিডিও দেখলাম যে এক ভদ্রলোক কী করতেন, দোকানের একটা ম্যানেজার ছিলেন, ওনার বেতন ছিল মানে সুপার শপের ম্যানেজার ছিলেন, ওনার বেতন ছিল সর্বসাকুল্যে 30,000 টাকা। তো এই 30,000 টাকা দিয়ে ঢাকা শহরে থাকা ওনার জন্য খুব কঠিন হয়ে গেল। উনি কী করলেন, একটা আচার বানানো শিখলেন, হ্যাঁ, এবং ওই আচার বানানোর পরেই উনি কী করলেন, যে ফুটপাতে বসে ডিম বিক্রি করা শুরু করলেন ফুটপাত থেকে। এরপরে উনি দোকানে গেলেন। এখন উনি প্রতিদিন প্রায় 500 থেকে 1000 পিস ডিম বিক্রি করেন। ওনার হচ্ছে যে 17 টাকায় ডিম কিনে উনি 35 টাকা করে প্রতিটা ডিম বিক্রি করেন, অর্থাৎ অর্ধি লাভ। দেখেন 17 আর 35, 50% উনি লাভে, এবং সাথে আচার দিচ্ছেন। অন্যরা কী করে, ডিম করে কেটে বাস একটু মানে বিট লবণ বা লবণ দিয়ে সবাই খায়, কিন্তু উনি কী করলেন, আচার দিয়ে উনি ওই ডিমটাকে তৈরি করে ফেললেন। চিন্তা করে দেন, মানুষ দেখলে আসলে একটা নতুন স্বাদ, নতুন ফ্লেভার, মানুষ খাচ্ছে, যে 35 টাকাই তো যাই আর খাই, বা একটা ডিম তো খাওয়া ভালো। উনি এবার বলতেছেন যে ডিম পুষ্টিগুণ সমৃদ্ধ, একটি ডিম আপনার সারাদিনের পুষ্টিকে সঠিকভাবে সমৃদ্ধি করবে, কাজে আপনারা ডিম খান। এভাবে দেখলেন নতুন নতুন প্ল্যাকার্ডও ঝুলানো, এই দেখেন ইনোভেটিভ আইডিয়া আসছে। তো এইরকম মানে পৃথিবীতে আসলে দেখেন আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য অসংখ্য রিজিক দিয়ে রাখছে, আমরা আসলে বুঝতেছি না, আমরা জানি না আসলে কীভাবে সেই রিজিকের সন্ধান করতে হবে। তো সেটাই হচ্ছে বড় বিষয়। আল্লাহকে ডাকেন ভাই, আমরা যেখানেই থাকি আমরা সবাই নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, যে যার ধর্মে আসি সেই ধর্ম, প্রতিটা ধর্মই কিন্তু আমাদেরকে বলে ভালো কাজ করার জন্য, ভালোভাবে চলার জন্য, ক্ষুধা বা গড় যাই বলি স্মরণ করার জন্য, আর হচ্ছে কাজে মনোযোগ দেওয়ার জন্য।
কাজে রানা ভাই আমি আপনাকে বলবো যে জায়গার প্রতি আপনি এত লোভী হয়েন না, এত আগ্রহী না দেখিয়ে আপনি কি করতে পারেন, আপনি আপনার স্কিলটাকে ডাইভার্সিফাই করেন। জায়গা কিনছেন, কিছু কিনছেন, ইটস ওকে। এখানে এখন কি করা যায়, আপনি বলছেন ইউকেলিপটাস কি গাছ লাগাবেন, ওই গাছ ভাই পরিবেশের জন্য ভালো না, মাটির জন্য খারাপ, প্রতিদিন নাকি এটা অসংখ্য পানি টানে, যার কারণে আশেপাশে অনেক কিছুই হয় না। আপনি এই গাছ না লাগিয়ে কাঠ সমৃদ্ধ গাছ লাগান, গর্জুন, তারপর হচ্ছে এইরকম আরও অনেক কাঠ জাতীয় গাছ আছে, সেই সব কাঠ জাতীয় গাছ, ভালো গাছ লাগান যেগুলো দ্রুত বর্ধনশীল হয়। সেইগুলা গাছ আসলে মাটির জন্য কিন্তু ক্ষতিকর হয়। আপনি আরও একটু রিসার্চ করেন, ইউটিউবে দেখেন, অনেক ভিডিও পেয়ে যাবেন গাছ রিলেটেড, সেগুলোতে যান। পাশাপাশি আপনি কি করতে পারেন যে ওইখানে আপনার নিজের উপর আপনি ইনভেস্ট করেন, ওইখানে যদি দোকানপাট করে দেওয়া যায় সবচেয়ে বেটার, নতুবা আপনি যেখানে আছেন সেখানে আপনার কর্মপরিধি আপনি ডেভেলপ করেন। কথা বলছেন, প্রতিটা সেকেন্ড আপনি জীবনে প্রতিটা সেকেন্ড আপনি গুরুত্ব দেন, প্রতিটা মুহূর্ত আপনি কি করেন, স্টাডি করেন, রিসার্চ করেন, এরকম ভালো ভালো ভিডিও দেখেন, পডকাস্ট দেখেন। কখনোই সোশ্যাল মিডিয়ার খপ্পরে পড়ে যাবেন না। আপনি বলবেন ভাই এই যে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব আমাদের জন্য কত ভালো, কত ইনফরমেশন আমাদের কাছে তারা দিচ্ছে বা আমরা পাচ্ছি ইজিলি, কিন্তু অসংখ্য মানুষ আছে যারা মোবাইল না দেখলে থাকতে পারে না, ঘন্টার পর ঘন্টা মোবাইলে এডিক্টেড হয়ে গেছে। তো এই যে এডিকশন কিন্তু ভালো না। দেখেন পৃথিবীর প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, ঠিক জায়গারও তেমনই। আপনি জায়গা কিনে রাখলে হয়তো জায়গাটার দাম বাড়তেছে, কিন্তু আপনি কিন্তু প্রকৃত ক্রেতা পাচ্ছেন না। আপনি দেখবেন যে পাশের জায়গাটাই হয়তো বা বিক্রি হয়ে গেছে 2 লাখ টাকা, কিন্তু আপনি যখন বিক্রি করতে যাবেন তখন দেখবেন আপনার জায়গাটা আপনি আর 2 লাখ টাকায় পাচ্ছেন না। আর এরকম তিক্ত অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে। কাজে আমরা আসলে অ্যাডভাইস দিই যে আপনার সব ডিম একই ঝুড়িতে রাখবেন না। এটা ওয়ারেন বাফেটের কথা, যে আপনি কিছু টাকা আপনি সঞ্চয়পত্র করে রাখেন, কিছু টাকা আপনি ব্যাংকে রাখেন। অর্থাৎ সঞ্চয়পত্র বলতে কি, যারা সুদ খানা তাদের তো হিসাব আলাদা, কিছু টাকা আপনি সবসময় ক্যাশ রাখবেন, ইমার্জেন্সি রাখবেন। হঠাৎ করে আপনার কোনো একটা কিছু হয়ে গেল কর্মক্ষেত্রে বা অন্য কোনো অ্যাক্সিডেন্ট বা একটা টাকার দরকার, তখন আপনি কি করবেন, যে আপনি বাধ্য হয়ে লস দিয়েও হলেও কিন্তু আপনি জায়গা বিক্রি করে ফেলবেন। কাজে এইটা যেন না হয়, এরকম কিছু লিকুইড মানি আপনার হাতে থাকবে। পাশাপাশি আপনি জায়গা জমির তো ইনভেস্ট করে রাখেন, যে জায়গাগুলো আসলে কম দাম। আপনার যদি টার্গেট থাকে ভাই আপনি আগামী 10 বছরে কিছু করবেন, তাহলে আপনি 2-2.5 লাখ টাকা করে জায়গা না কিনে এর পিছনে রাস্তা ছাড়া জায়গা কিনে রাখেন, যেখান থেকে আপনি যদি এখান থেকে মনে করেন 2.5 লাখ করে জায়গা কিনে আপনি ধান চাষ করতেছেন, তাহলে রাস্তা ছাড়া জমি কিনেও কিন্তু আপনি ধান চাষই তো করতেছেন। একটাই কথা, এখানে রাস্তা আছে, ওইটাতে রাস্তা নেই। হোক না, রাস্তা নাই, একসময় রাস্তা হবে, 10 বছর পরে হবে, 10 বছর পরে না হোক। এখন দেখবেন রাস্তা ছাড়া আপনি 50,000, 1 লাখ, 2 লাখ টাকা বা 4 লাখ টাকা করে কি আর পেয়ে যাচ্ছেন। অর্থাৎ 30 ডিসিমেল জায়গা আপনি একসাথে পেয়ে যাচ্ছেন 1 লাখ, 2 লাখ বা 3 লাখ টাকার বিনিময়ে। তারপর ওইখানে ইনভেস্ট করেন, ওইখানে ইনভেস্ট করে আপনি ধান চাষের যোগানটা দেন, যে সারা বছর যাতে আমার চাউল না কিনতে হয়। যে বিভিন্ন ওয়ে আছে ভাই, আপনি যখন স্টাডি করবেন নিজের সাথে যখন বোঝাপড়া পরামর্শ করবেন, তখন দেখবেন অসংখ্য ওয়ে আপনি পেয়ে যাবেন। সেই ওয়ের মাধ্যমে আপনি কি করতে পারবেন, যে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা অ্যাচিভ করতে পারবেন। আশা করি এই রাসেল রানা ভাইয়ের প্রশ্নের মাধ্যমে আমাদের অসংখ্য অডিয়েন্সের প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছেন। আমরা কীভাবে ইনভেস্ট করব, ইনভেস্ট করার সময় কিন্তু গ্রিডি হওয়া যাবে না, ঠিক আছে। অনেক সময় কম দামে জায়গা পাওয়া যায়, কম দামে জায়গা ও কেন বিক্রি করবে, তাহলে হয়তো জায়গা ভালো না, এরকম প্রশ্ন না করে আসলে সে কি রিজনে, কোন কারণটার কারণে সে আসলে জায়গাটা কম দামে বিক্রি করতেছে সেইটাকে ফাইন্ড আউট করেন, এবং দেখেন সেটা ভবিষ্যৎ আছে কিনা। যে অন্যের কাছ থেকে আমরা ভ্যালিডেশন আশা করি, অন্যের কাছ থেকে আমরা বৈধতা আশা করি, সেটা বাদ দিতে হবে। আপনি নিজে বিচক্ষণ হবেন যে এই জায়গাটা কিনলে আমার ফিউচার বেনিফিট কি, আমি কিভাবে উপকৃত হতে পারি, ঠিক আছে। দামটা মুখ্য না, হয়তো কম টাকায় বিক্রি করতেছে বা 2 টাকা বেশি, কিন্তু নিয়ে আমার ফায়দাটা কি, আমি কোন ফায়দায় এটা এখানে আমি করব। তো এইসব বিষয়ে সামনে রেখেই আসলে বিনিয়োগ করতে হয়। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন বিনিয়োগ কখন কিভাবে করতে হয়, কেন বিনিয়োগ করবেন, ইমার্জেন্সি ফান্ড কেন হাতে রাখবেন, কেন নিজের উপর বিনিয়োগ করবেন। ওভারঅল একটা আইডিয়া দেওয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।